হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। সকাল থেকে বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি। আজ ফারিনের কোচিংয়ে যেতে হলো না। সোফায় পায়ের উপর পা তুলে বসে সে ও নিনিকা মিথিলার বানানো ফুচকা ও বেলপুরি খাচ্ছে আরাম করে। ফারিনে বেলপুরি খেতে খেতে চোখ বন্ধ করে হাত দিয়ে ওয়াও দেখাল। খেয়ে তারপর বলল, তোমার হাতের বেলপুরি কি ফ্যান্টাসিক আন্টি। আমি তো এটা খাওয়ার লোভে এখানে সারা জীবন থেকে যেতে পারব। অথচ মাম্মা প্রতিদিন ফোন দিয়ে বলে কি এমন ফেলি যে বাড়ির কথা তোর মনে পড়ে না। মিথিলা হেসে ফেললেন শব্দ করে। নিমিকা ঠোঁট চেপে হেসে বলল, তুমি কি বলেছ? আমি বলেছি উত্তরটা আপাতত জানি না, জেনে তারপর জানাব। এখন তবে জানিয়ে দাও। ফারিনের ধারাকে ফোন দিল। গপাগপ করে বেলপুরি খেতে খেতে বলল, মিথি আন্টির বানানো বেলপুরি খাওয়ার জন্যে হলেও আমি সারা জীবন এখানে থেকে যাব মাম্মা। তুমি প্লিজ আমাকে নিয়ে আর টানাটানি করো না। বিয়ে নিয়ে কিছু ভেবো না। ঘর জামাই নিয়ে আমি এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে রাজি আছি। মিথিলা ও নিনিকা হাসতে হাসতে শেষ। রুম্পা ছোট সোফায় বসে নিজেও বেলপুরি খাচ্ছিল। ওর হাসতে হাসতে নাকে মুখে উঠে গেছে। মিথিলা জলদি পানি খাওয়ালেন। রুম্পা এখন পোয়াতি। বয়সে নিনিকার অনেক ছোট। নতুন বিয়ে হয়েছে কয়েক বছর আগে। প্রথমবারের মতো মা হচ্ছে। ফারিন ধারাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিয়েছে। শান্তিতে বসে বেলপুরি খেতে খেতে বলল, আমি আপনার কাছে বানানো শিখব আন্টি। মিথিলা মাথা নাড়ালেন। অবশ্যই। দুপুরেও বৃষ্টি থামল না। নিনিকা ও ফারিন শাড়ি পরে ছাদে ভিজল। দুজনে পায়ে আলতা দিয়েছে সুন্দর করে। বৃষ্টির পানিতে সেগুলো ধুয়ে মুছে যাচ্ছিল। মিথিলা ছাদের দরজায় দাঁড়িয়েছিলেন। নিমিকা তাকে টেনে নিয়ে গেল। বহুদিন পর বৃষ্টিতে ভিজে মিথিলা অল্প বয়সী তরুণী হয়ে গেছিলেন যেন। অনেকক্ষণ পর হাঁচি দিতে দিতে নিজেকে ছাড়িয়ে নিচে চলে গেছেন। না হলে এ দুজন তাকে ছাড়তই না সহজে। দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে নিনিকা ও ফারিনের ঠান্ডা লেগে গেল। ওষুধ খেয়ে বিকালে দুজন কাঁথামুড়ি দিয়ে ঘুমাল। সন্ধ্যায় রমজান শেখ অফিস থেকে ফিরে নাস্তার টেবিলে দুজনকে দেখতে না পেয়ে চিন্তিত হলেন। মিথিলা নাক টানতে টানতে বললেন, দুটো বৃষ্টিতে ভিজেছে, আমাকেও টেনে ভিজিয়ে ছেড়েছে। তুমি চিন্তা করো না, ওরা উঠলেই নাস্তা করবে না হয়। রমজান শেখ কোনা চোখে স্ত্রীকে দেখলেন। তোমারও ঠান্ডা লেগেছে? মিথিলা মাথা নাড়ালেন। রমজান শেখ পাশে বসতে ইশারা করলেন। মিথিলা বসতেই কপালে হাত দিয়ে চেক করে দেখলেন বেশ গরম। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এখনই রুমে গিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বে। আমি নাস্তা করে আসছি। রাতের রান্না বাকি তো। রুম্পা করে নিবে। সার্ভেন্ট আরও রাখব দরকার হলে। তুমি রেস্ট নাও গো। মিথিলা মাথা দুলিয়ে চলে গেলেন। জানেন কিছু বলে লাভ হবে না। তার মাঝে মধ্যে মনে হয় নিনিকা শেখ বাবুর মতো হয়েছে। বাপের মতোই কিছুটা জেদি কি না কে জানে। প্রায় রাত ৮টার পর দুজনের ঘুম ভাঙল। খাবার টেবিলে রমজান শেখ একা বসেছিলেন। মাকে না দেখতে পেয়ে নিনিকা চিন্তিত হয়ে চারিদিকে তাকাচ্ছিল। রমজান শেখ দুজনের প্লেটে ভাত তুলে দিয়ে বললেন, আজ তোমার মা অসুস্থ, সে রেস্ট নিক। আমি তোমাদের ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নাও। নিনিকা অদ্ভুত চোখে নিজের বাবাকে দেখল। ভাত বেড়ে খাওয়ার মতো বয়স তার হয়েছে। কিন্তু মায়ের বেড়ে দেওয়ার পর ভাত খাওয়াটা নিত্যদিনের অভ্যাস ছিল। তাই বলে সে নিজের হাতে ভাত বাড়তে পারবে না, সেটা কি রমজান শেখ ভেবে নিয়েছেন? নিনিকা ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল। আমি নিজেই বেড়ে খেতে পারি বাবা। তুমি যদি চাও তোমাকেও ভাত প্লেটে তুলে দিতে পারি। এটা কোনো বড় বিষয় নয়। রমজান শেখ খেতে খেতে হাসলেন। কি বলো তো নিনিমা, এটা একটা অভ্যাস। মিথিলার হাতে ভাত বেড়ে খাওয়াটা এ পরিবারের সবার অভ্যাস। আমরা সবাই কিন্তু ভাত বেড়ে খেতে পারি, কিন্তু ওই অভ্যাসটা, এটাতে আমাদের আনন্দ। একদিন তার ব্যতিক্রম হলে আমরা ভরকে যাব। যেমন আজ তোমাকে আমি ভাত বেড়ে দিচ্ছি বলে তুমি ভরকে গেছ। ভেবেছ তুমি নিজেই তো ভাত বেড়ে খেতে পারো। অথচ এতদিন অভ্যাসবশত তোমার মাই ভাত বেড়ে খাওয়াতেন, তখন কিন্তু এটা তোমার মনে হয়নি। নিনিকা বুঝতে পারল। রমজান শেখ মেয়ের মুখে ভাত তুলে দিলেন।
কয়েকদিন পর তুমি নতুন পরিবারে যাবে। সেখানেও সবাই এরকম একটি অভ্যাসে অভ্যস্ত থাকতে পারে। নতুন কোনো মানুষ ভাত বেড়ে দিতে পারে। সেটা এখনই বুঝতে পেরে গেছো বলে যখন তুমি ওটার মুখোমুখি হবে তখন তোমার আর অদ্ভুত লাগবে না। তুমি সেটা স্বাভাবিকভাবেই নিতে পারবে। বা এমনও হতে পারে নতুন মানুষ হিসেবে তোমাকে সবাইকে বেড়ে খাওয়াতে হতে পারে। সেটাতে তোমার কোনো অসুবিধা হবে না বলে আমার ধারণা। ফারিন মুগ্ধ চোখে রমজান শেখকে দেখছে। একজন বাবা কি সুন্দর করে যুক্তি দিয়ে নিজের মেয়েকে বুঝাচ্ছেন বিয়ের পরে কিভাবে সবকিছু সহজভাবে নিতে হবে। ফারিন নিজেও ধারার ভাত বেড়ে দেওয়ায় অভ্যস্ত। এখানে মিথিলা বেড়ে দিতেন। সেটা তার কাছে নতুন নতুন লাগত। আমরা আসলে অভ্যাসগত কিছু থেকে হঠাৎ করে পিছু হেঁটে গেলে থমকে যাই। আজ রমজান শেখ ভাত বেড়ে দিলেন। ফারিনের আজও নতুন নতুন লাগল। এখানে ধারা থাকলে সেরকমটা লাগত না। তাদের বাড়িতে যখন নিনিকা বউ হয়ে চলে যাবে তখন কি নিনিকাও ভাত বেড়ে খাওয়াবে? ব্যাপারটা ফারিন কিভাবে নিবে জানে না, তবে সিনটা পুরনো হয়ে গেলে ধারার মতোই লাগবে। অস্বাভাবিক ভাবনাটা পাল্টে যাবে হয়তো। রমজান শেখ খাওয়ার পর প্লেট গুছাতে লাগলেন। নিমিকা হেল্প করল তাকে। রুম্পা প্রেগন্যান্ট হওয়ার পর থেকে রাতের রান্নাটা করেই চলে যায়। মিথিলা নিজেই সবটা করতেন। আজ বাবা মেয়ে মিলে সব গুছানো হল। বেঁচে যাওয়া খাবারগুলো ফ্রিজে রেখে তবেই দুজন কাজ শেষ করলেন। ফারিন উকিঝুঁকি দিয়ে তাদের দেখছিল। আচমকা দেখল নিনিকার মতো শক্ত মেয়ে তার বাবার বুকে ঝাঁপিয়ে পড়েছে। রমজান শেখ চশমার ফাঁক দিয়ে চোখের কোণে হাত বুলিয়ে হাসছেন। নিমিকা ফুপিয়ে উঠছে বারবার। বলছে, বাবা আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকব? রমজান শেখ মেয়ের মাথায় স্নেহের হাত রাখলেন। সবাইকেই তো যেতে হয় মা। এদিক থেকে তুমি লাকি ভালো শ্বশুরবাড়ি পাচ্ছ। যখন তখন গাড়ি চালিয়ে চলে আসবে। তাছাড়া কয়েকদিন পর অফিসের দায়িত্ব তো তোমাকেই বুঝে নিতে হবে মা আমার। আমি আর কয়দিন? বিয়ে করাটা কি খুবই জরুরি বাবা? এটা না করলে আমি তো তোমার কাছে সারা জীবন থাকতে পারতাম। রমজান শেখ মেয়ের ছেলেমানুষি কথাতে হাসলেন। বিয়েটা করা কতটা জরুরি তুমি ভালো করেই জানো মা। বিয়ে মানে দ্বিতীয় জন্ম। তুমি নিজের ইচ্ছেতে নতুন মা বাবা, নতুন পরিবার বেছে নিচ্ছ। ফারিন বাবা মেয়ের আবেগপ্রবণ ঘটনা দেখে ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলল। তার ঠোঁট তরতরিয়ে কাঁপছে। বিয়ে করাটা জরুরি, তার মানে তাকেও করতে হবে। মা বাবা ভাই ভাবিকে ছেড়ে তাকেও চলে যেতে হবে। আচ্ছা ফারিন কার কাছে যাবে? তাকে ছোট বোন মনে করা ওই নীরবের কাছে?